হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে। তোমরা ইতিমধ্যে গতকালকে যে একটি নোটিশ দিয়েছে সেটা জানো হয়তো অনেকেই, আবার অনেকেই হয়তো জানো না। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিওটি করছি। তোমাদেরকে একটি বার্তা দেওয়া আছে, যদিও বা একদিন লেট হয়ে গেল। সেটি হচ্ছে 2024 সালে যারা নবম শ্রেণীতে রয়েছে তোমরা, তোমাদের যেই বার্ষিক পরীক্ষার মূল্যায়ন, সেই মূল্যায়নের বিষয় ভিত্তিক পাঠ্যক্রম পাঠ্যক্রমও দিয়েছে, সিলেবাসও দিয়েছে। এটা আমি আপাতত আজকে গণিতটা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হতে পারে সেটা আমি এর আগের একটি ভিডিওতে দিয়েছি। তোমরা যদি ওটা দেখে থাকো তাহলে হয়তো অনেকে ক্লিয়ার হয়েছিলে কিভাবে পরীক্ষা হতে পারে। যারা দেখোনি সমস্যা নাই, আজকে আমি একদম হাজির হয়েছি বোর্ড কর্তৃক যেই সিদ্ধান্ত সেই মোতাবেক তোমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য, ঠিক আছে? সো দেখো 2024 সালে মূলত যারা বার্ষিক পরীক্ষার জন্য অপেক্ষা করছিল, অর্থাৎ বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে, তোমাদের হাতে আছে খুব অল্প কিছু সময়, তার মধ্যে অনেকগুলো লেখাপড়া বাকি, ঠিক আছে? এই সকল লেখাপড়াগুলো তোমাদের করার জন্য একটা সঠিক একটা সিলেবাস দরকার, এবং পরীক্ষাটা কিভাবে হবে সেটা যদি তোমরা জানতে পারতে তাহলে তোমাদের অনেক ভালো হতো। সেটাই ভেবে আমাদের বোর্ড থেকে এই যে নমুনাটা দিয়েছি সেটা তোমাদের মাঝে আজকে আমি আলোচনা করার জন্য হাজির হয়েছি। সো দেখো, অধ্যায় অভিজ্ঞতা, ঠিক আছে? অধ্যায়কে অভিজ্ঞতা বলা হয়, এটা তোমরা অনেকেই জানো। তো অধ্যায় ভিত্তিক যেই আলোচনা সেটা পরের কোনো ক্লাসে থাকবে, তবে আজকে আলোচনা করব শুধুমাত্র যে এই সকল অধ্যায় নিয়ে বার্ষিক পরীক্ষা হতে যাচ্ছে সেগুলো। তো দেখো, প্রথমত আছে দ্বিতীয় অধ্যায়, তোমাদের নবম শ্রেণীর পরিবর্তিত যে বইটি আছে সেই বই থেকে অনুক্রম ও ধারা, এই অধ্যায়টা, ঠিক আছে? সো খুব ভালো করে খেয়াল করো তোমাদের কোন কোন অধ্যায়গুলো সিলেক্ট করেছে। তো একটা হচ্ছে অনুক্রম ও ধারা, ওকে। এরপরটি হচ্ছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। এই দুটো অধ্যায় খুব ইম্পর্টেন্ট। এই দুটো অধ্যায় পুরনো যে বই ছিল সেখানেও ছিল, ওকে। সো এগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। এবং এই যে বাস্তব সমস্যার সমাধানে সহায়ক সমীকরণ, ঠিক আছে, এটিও খুব গুরুত্বপূর্ণ। প্রতিস্থাপন আর গুণন অপনয়ন সেগুলো তোমরা অনেকে পারো। তারপর সমীকরণ দিয়ে তোমাদের যে কথার অঙ্কগুলো আছে, অর্থাৎ বাস্তব ভিত্তিক যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার জন্য আমাদের যে পদ্ধতিগুলো আছে সেগুলো তোমাদের আয়ত্তে আনতে হবে, ওকে। সেগুলো তোমাদের পারতে হবে। পরিমাপের ত্রিকোণমিতি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ত্রিকোণমিতি পরিমিতির অংশের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি এটা, ঠিক আছে? সো এখানে জিনিসটাকে দুই ভাগে ভাগ করেছে। পরিমাপের ত্রিকোণমিতি ষষ্ঠ অধ্যায় এটা রেখেছে, এবং সপ্তম অধ্যায় এটাও কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, ঠিক আছে? পরিমাপে ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, যেটি পুরনো বইয়ে ছিল 9.1 এবং এটি ছিল 9.2। সেটাকে আলাদা করে ষষ্ঠ সপ্তম অধ্যায় দুটি আলোচনা করা হয়েছে তোমাদের বইয়ে। সো এগুলো তোমাদের পারতে হবে। অবশেষে বিস্তার পরিমাপ খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তোমরা হয়তো নামটা চিনতে পারছো না, কিন্তু তোমরা এখন এই মুহূর্তে বইটা খুলে দেখো, ভিডিও পজ করে দেখবে, খুবই সারপ্রাইজিং কিছু পাবে তোমরা, ঠিক আছে? এবং হোপফুলি সবাই এটাকে পছন্দ করবে আর কি, কেমন? সো এই যে 1 2 3 4 5 6 এই টোটাল 6টা অধ্যায় তোমাদের অবশ্যই পারতে হবে। কি কারণে পারতে হবে? সর্বপ্রথম তোমাদের যে বাধা আছে বার্ষিক পরীক্ষা, এটাকে আমি বাধা বলছি না, তারপরেও বললাম আর কি। এই বাধা যেটা রয়েছে সেটা অতিক্রম করতে গেলে তোমাদের অবশ্যই অধ্যায়গুলো পারতে হবে। তোমাদের এই বাধাটি অতিক্রম করার পরে দশম শ্রেণীতে যখন উঠবে, বিভাগ বিভাজন না করলেও গণিত অধ্যায় এসএসসি পরীক্ষার উদ্দেশ্যে এই সকল অধ্যায়গুলো অবশ্যই প্রয়োজন হবে, ঠিক আছে? ওকে, ফাইন। যদিও বা ক্লাস 10-এ হয়তো শর্ট সিলেবাস হতে পারে, অর্থাৎ একটু ছোট, অর্থাৎ কিছু কমাতে পারে, ঠিক আছে? 1 বছরে যেহেতু তোমাদের হাতে থাকবে। সো মূল্যায়নের কাঠামোটা দেখো, অধ্যায় অভিজ্ঞতা তো আলোচনা করেছি, তাই না? এই যে খুব সিম্পল ভাবে আমি ভিডিওটি শেষ করব। দেখো, এই সকল অধ্যায় তোমাদের পড়তে হবে, তোমরা এগুলো বইয়ে মার্ক করে নাও। সকল অধ্যায় পড়তে হবে না, শুধুমাত্র এই অধ্যায়গুলো পড়তে হবে। ক্লিয়ার? এরপরে মূল্যায়ন কাঠামোটা একটু লক্ষ্য করো। শিক্ষণকালীন
30% তোমাদের, অর্থাৎ শিক্ষণকালীনে তোমাদের নাম্বার বরাদ্দ করা হয়েছে 30%। ওকে, সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ সামষ্টিকভাবে তোমাদের রাখা হয়েছে 70%। সিম্পল, এখানে আর কোনো কথা নাই, ঠিক আছে। সো সিম্পল ভাবে শেষ করলাম এই দুইটা অংশ। পরবর্তীতে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, পরীক্ষাটা কিভাবে হবে। এটা হচ্ছে প্রশ্নের ধারা ও মান বন্টন, এটার উপর নির্ভর করে থাকে, তাই না। এটা বোর্ড কর্তৃক প্রদত্ত, এগুলো দেখো, এগুলো কোনোটাই আমার বানানো না, এগুলো সব বোর্ড থেকে দেয়া। সো প্রশ্নের ধারা ও মান বন্টন, প্রথমে প্রশ্নের ধারাটা দেখো, সাথে সাথে আমি মান বন্টনটাও বলবো, ঠিক আছে। সো আমি তোমাদের তো এর আগের ভিডিওতে বলেছিলাম 3টা প্রসেসে এক্সাম হতে পারে। তো এনাদার প্রসেস যেটা বলেছিলাম, লাকিলি ওটাই অ্যাকচুয়ালি হয়ে গেল, তাই না। আচ্ছা, যাই হোক, প্রথমত দেখা যাচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, অর্থাৎ আমরা যেগুলোকে এমসিকিউ বলি, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা সঠিক উত্তর আর কি। হ্যাঁ, তো সঠিক উত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো 15টি আসবে, টোটাল 15টি আসবে। সেখান থেকে তোমাদের 15টি অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটার মান 1 করে। 15কে 1 দিয়ে গুণ করলে 15 হয়, পেরেছে বোঝাতে। পরবর্তী, এখানে আবার এর সাথে, হ্যাঁ এটার সাথে বহু নির্বাচনী প্রশ্ন অথবা অথবা নয় আসবে, সেটা হচ্ছে এক কথায় প্রকাশ, ছোট ছোট প্রশ্ন, হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্ন 10টি আসবে এবং তোমাদের অ্যান্সার করতে হবে 10টি। 10-এর সাথে 1 গুণ করলে 10, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে প্যাটার্ন বিভাগ, ওইখানে 15 যোগ 10 টোটাল 25 নম্বরের জন্য এই সকল পড়াগুলো আসবে, ঠিক আছে, ফাইন। পরবর্তীতে তোমাদের একটু পরবর্তী যাওয়ার আগে বলি, দেখো এমসিকিউ অর্থাৎ নৈর্ব্যক্তিকের জন্য তোমরা এই যে বহু নির্বাচনের জন্য তোমরা যেভাবে করে প্রিপারেশন নেবে, ঠিক একইভাবে এক কথায় প্রকাশের জন্য প্রিপারেশন নেবে। কিন্তু তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এক কথায় প্রকাশের জন্য শর্ট কোয়েশ্চেনের জন্য প্রিপারেশন নাও, পরবর্তী দেখবে এমসিকিউ অটোমেটিক্যালি প্র্যাকটিস হয়ে গেছে, কারণ এখানে তো কোনো অপশন থাকবে না, বাট এখানে অপশন থাকবে, ঠিক আছে। সো অপশন থাকবে, তোমরা তো দেখে আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু আমার মতে, এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে, এই তোমরা এই এক কথায় প্রকাশকে বেস করে পড়ো, সংক্ষিপ্ত প্রশ্নকে বেস করে পড়ো, তাহলে দেখবে তোমরা ইজিলি বহু নির্বাচনীয় পেরে যাচ্ছ, ফাইন। এরপরে পরবর্তী যেই পোর্শনটা আছে দেখো, সেই পোর্শনে দেখা যাচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলবে, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, এগুলো শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এক কথায় প্রকাশ। কিন্তু এছাড়াও আরো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যেখানে 13টি আসবে এবং 13টি অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। 13টি প্রশ্ন আসবে, 13টি প্রশ্ন অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটার মান 2 করে। 13কে 2 দিয়ে গুণ করলে 26, পেরেছি বোঝাতে। সো সিম্পল, দেখো এখানে 25, এখানে 26, ওকে, তাহলে 51 গেল। 51 মার্কস এই যে 1 নম্বরে 2 নম্বরে চলে গেল। এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন, যদিও বা এইসব রচনামূলক প্রশ্ন কিছুটা তোমাদের আগের যে সৃজনশীল ছিল ওগুলোরই মতোই বলা যায়, ঠিক আছে, কিন্তু নম্বর বিভাজনটা একটু ডিফারেন্ট, সেজন্য এটা আলোচনা করছি। তার আগে আলোচনা করে নিই কয়টি প্রশ্ন থাকবে। তো প্রশ্ন থাকবে 10টি এবং অ্যান্সার করতে হবে 7টি, এবং প্রত্যেকটি প্রশ্নের মধ্যে 7 করে মার্কস থাকবে এবং সাথে সাথে 7 গুণ করলে 49, ওকে। সো 49, ব্যাস, এখানে 51, এখানে 49, টোটাল হয়ে গেল 100, ওকে। সো এই ছিল তোমাদের প্রশ্নের ধারা, এইভাবে করে প্রশ্ন আসবে এবং মান বন্টন, ঠিক আছে। সো এর একটা নমুনা প্রশ্ন দিয়েছে বোর্ড থেকে, যেটি আমি স্ক্রিনশট করে তোমাদের কমেন্ট বক্সে আমি অবশ্যই দেব, ঠিক আছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো, এই যেভাবে করে প্রশ্নটা হবে সেটা বুঝতে পেরেছো। এখন আমি আরেকটা কথা বলি, রচনামূলক প্রশ্ন কিভাবে আসবে। সেম উদ্দীপক দেবে, সেভাবে করে রচনামূলক আসবে, অর্থাৎ রচনামূলক সম্পূর্ণ একটা ম্যাথ ওভাবে আসবে না। উদ্দীপক দেওয়া থাকবে, ওখান থেকে তোমাদের রচনামূলক প্রশ্ন আসবে। একটাতে 7 নম্বর নয়, একটাতে এই ক্যাটাগরি আসবে। দেখো একটাতে আসবে হচ্ছে ক খ, যেখানে ক মান থাকবে 3, খর মান থাকবে 4। অন্যটি আসবে ক খ গ, একটির মান অর্থাৎ ক এর মান থাকবে 1, খ এর মান থাকবে 2, গ এর মান থাকবে 4। অন্য একটি ভাবে আসতে পারে, সেটা হচ্ছে 1 3 3, অর্থাৎ ক থাকবে 1, খ থাকবে 3, গ থাকবে 3, এভাবে করে।
এভাবে করে 10টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে এবং এই সকল টপিকগুলো অবশ্যই সকল প্রশ্নগুলো এই টপিক থেকে আসবে। তাহলে তোমাদের হাতে খুবই কম সময়, হ্যাঁ, যদি আজকে থেকে বসে পড়ো মনোযোগ সহকারে, একদম মন থেকে বসে পড়ো, তাহলে দেখবে এই সব সিলেবাস তোমাদের জন্য কিছুই নয়। ঠিক আছে, তোমরা অবশ্যই পারবে। তো আশা করছি তোমরা সকলেই বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং ভালো রেজাল্ট করে তোমরা এগুলো সব কিছু শিখে তারপর 10ম শ্রেণীতে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের এই ভিডিও। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করো, এবং যদি তোমরা সম্পূর্ণ জিনিসটা আরেকবার বুঝতে চাও, এই ভিডিওতে যদি বুঝতে না পারো, আমি যদি তোমাদের বোঝাতে ব্যর্থ হয়ে থাকি, আমাকে এটাও কমেন্টে জানাবে। আমি আবার পুনরায় কম্পিউটার স্ক্রিনের মধ্যে তোমাদের সম্পূর্ণ জিনিসটাকে ব্যাখ্যা করে অ্যানালাইসিস যে এটা আছে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সুস্থ থেকো, ভালো থেকো, লেখাপড়া চালিয়ে যাও।